সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া, লেখিকা আফরোজা, পর্ব ১ ও ২। ২০১৩ সালে চৌধুরী বাড়িতে আজকে উল্লাসে মেতে উঠেছে প্রতিটি মানুষ। দীর্ঘ ১০ বছর পর চৌধুরী বাড়ির একমাত্র ছেলে সজল চৌধুরী আসবে তাই। ইলহাম চৌধুরীরা ২ ভাই ১ বোন। ইলহাম চৌধুরী সবার বড়। মেজ ভাই আনমোল চৌধুরী যুক্তরাষ্ট্রের বাসিন্দা থাকে বউ বাচ্চা নিয়ে সেখানে। ছোট বোন মাহিমা চৌধুরী পৃথিবীতে আর নেই, মৃত্যুবরণ করছে। ইলহাম চৌধুরীর স্ত্রীর নাম হুরাইরা চৌধুরী। ২ মেয়ে ১ ছেলে। বড় মেয়ে শামীমা চৌধুরী, মেজ ছেলে সজল চৌধুরী, ছোট মেয়ে ইহানা চৌধুরী। নোয়াখালী রাজমহল গ্রামে যুগ যুগ ধরে এখানে শুধু চেয়ারম্যান বাড়ির শাসন চলে। অন্য কেউ মাথা জাগালে, তাদের বিরুদ্ধে গেলেই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। চৌধুরী বাড়ির সাথে চেয়ারম্যান বাড়ির সম্পর্ক খুব বেশি ভালো না, তাদের পূর্বযুগ থেকেই শত্রুতা। কিন্তু ইলহাম চৌধুরী আবার ভিন্ন ধরনের লোক। সে ঝগড়া ঝামেলা পছন্দ করে না, সে সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করে। ইলহাম চৌধুরী ব্রাইট গার্লস স্কুলের হেডমাস্টার। সে খুব সাধারণভাবে জীবনযাপন করে। চেয়ারম্যান বাড়ির সাথে ইলহাম চৌধুরীর সম্পর্ক মোটামুটি ভালোই। সজল চৌধুরী জন্মের পরেই ভাই আনমোল চৌধুরীর কাছে রেখে আসে যুক্তরাষ্ট্রে ডে কেয়ারে। ইলহাম চৌধুরী চায় না এই রাজমহল গ্রামের রাজনীতি, নোংরা নিকৃষ্ট পরিবেশ থেকে তার ছেলেকে নষ্ট হোক। রাজনীতি থেকে দূরে রাখার জন্য আনমোল চৌধুরীর কাছে রেখে আসে। চেয়ারম্যান বাড়ি থেকে দূরে রাখার জন্য বুকে পাথর দিয়ে একমাত্র ছেলেকে রেখে আসে। সজল চৌধুরী ২০০৩ সালে একবার নিজের জন্মভূমিতে আসছিল অফিসের একটি কাজের জন্য। ৭ মাস ছিল, তারপর আবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়, আর দেশে ফিরে আসে নাই। দীর্ঘ ১০ বছর পরে আবার সজল চৌধুরী নিজের দেশে ফিরছেন। ইলহাম চৌধুরী ছেলেকে কাছে পাওয়ার আনন্দের থেকে আতঙ্কে ভয়ে হতাশ হয়ে বসে আছেন। কারণ তার ছেলে এখন একজন টকবগা যুবক। সে যদি এখানের নোংরা রাজনীতির সাথে জড়িয়ে যায়, চেয়ারম্যান সাহেবের সাথে ঝামেলা করে, সেই চিন্তায় ইলহাম চৌধুরীর হার্ট অ্যাটাক খাওয়ার পালা। সজল চৌধুরী যুক্তরাষ্ট্রে আর ফিরবে না, একেবারেই চলে আসছে। চৌধুরী বাড়ির সামনে কালো রঙের গাড়ি এসে থামলো। দারোয়ান মোস্তফা কাকা দৌড় দিয়ে বাড়ির ভিতরে এগিয়ে গিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, আপামনি, ছোট সাহেব আসছে। গাড়ি থেকে নামলো লম্বা সুদর্শন একজন পুরুষ। চোখে কালো চশমা, হাতে সোনালি কালারের ঘড়ি, গায়ে কফি কালারের শার্ট, ব্লু জিন্স প্যান্ট, পায়ে হোয়াইট বুট জুতা, চুলগুলো বাতাসে উঠছে। মনে হচ্ছে কোনো এক রাজার রাজপুত্র এসে গাড়ি থেকে নামলো। অন্যান্য বাড়ির মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়ে ধর্ষণ করে ফেলবে। হুরাইরা চৌধুরী দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ইলহাম চৌধুরী দরজার কাছে একটু আড়ালে দাঁড়িয়ে মা ছেলের ভালোবাসা দেখছে। ইহানা পাশ থেকে বলা শুরু করলো, মা, আমাদেরকেও একটু সুযোগ দাও। সজল চৌধুরী অন্য হাত দিয়ে ইহানাকে জড়িয়ে ধরল। একটু পরে মাকে ছাড়িয়ে বলল, আম্মা যান, আমাকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবেন? চলেই তো আসছি একেবারে আপনাদের কাছে। এখন কান্না থামিয়ে খেতে দিন, খুব খিদা লাগছে। হুরাইরা চৌধুরী দৌড়ে বাড়ির ভেতর যেতে লাগলো। সজল চৌধুরী বলল, আম্মা যান, আসতে যান, পড়ে যাবেন তো। ইহানা, তোর ভাইয়াকে নিয়ে আয় বাড়ির ভেতরে। ইহানা সজলের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে আর বলছে রাগী কণ্ঠে, বোনের কথা কি মনে আছে? কল করলে কথা বলোই না, তুমি অনেক নিষ্ঠুর ভাইয়া। সজল চৌধুরী হালকা হেসে বলল, তোরা তো আমার মনে আছিস, সারা জীবন থাকবি। ইহানা, হইছে, আর পাম দিতে হবে না। সজল চৌধুরী মাথায় গাঁটটা মেরে, অনেক বড় হয়ে গেছিস পিচ্চিটা। ডাইনিং রুমে ইলহাম চৌধুরী সোফায় বসে চা খাচ্ছেন। সজল বোনের হাত ছেড়ে সিঁড়ির দিকে হাঁটা শুরু করলো। ইলহাম চৌধুরী, দাঁড়াও, বলার সাথে সাথেই সজল ওখানেই ঠায় দাঁড়িয়ে পড়ল। বাড়িতে আসতো, মা বোনের সাথে দেখা করলা, তোমার বাবা যে এখনো জীবিত আছে, তুমি কি তা ভুলে গেছো? সজল চৌধুরী, জি না আব্বাজান, আমি আপনার সন্তান, আপনাকে কি করে ভুলবো? আপনি তো আমার সেই পিতা যে নিজের সন্তানকে নিজের জন্মভূমিতে আসতে দিতে চান না। গেটের কাছে তো আম্মাজান ইহানা গেছে, তাই তাদের সাথে দেখা করলাম। আর আপনি তো আমাকে দেখার জন্য দরজার কাছেও যেতে পারলেন না। ইলহাম চৌধুরী, তোমার ভালোর জন্য দেশে আসতে মানা করছি, তুমি তো আমার কথা মানো নাই, নিজেই সব সিদ্ধান্ত নিছো। সজল চৌধুরী, জি আব্বাজান, আমাকে যে জঙ্গলে রেখে আসতেন, সেখানে আমাকেই আমার সিদ্ধান্ত নিতে হয়, আপনি তো আর সেখানে গিয়ে আমার সিদ্ধান্ত নেন না। থানা গিয়ে হুরাইরা চৌধুরীকে ডেকে নিয়ে আসতে ডাইনিং রুমের দিকে এসে দেখছে বাবা ছেলের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। হুরাইরা চৌধুরী কি শুরু করলেন, আপনি আমার ছেলেটা জার্নি করে আসতে এখনও ফ্রেশ হয় নাই, খাবারও খায় নাই, আর আপনি আমার ছেলেটার সাথে শুরু হয়ে গেছেন। ইলহাম চৌধুরী,
আমি কি করলাম তোমার ছেলের দোষ? তোমার চোখে পড়ে না আমি যে ওর বাবা? আমার মুখের ওপরেও তর্ক করে। হুরাইরা চৌধুরী, থামেন। আমার ছেলেকে নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। যা বাবা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তোর জন্য আজকে সকাল থেকে রান্না করছি। তোর কি পছন্দ তা তো জানি না, তাই যা বাজারে ছিল সব তোর মোস্তফা কাকাকে দিয়ে আনিয়েছি। সজল চৌধুরী নিজের রুমে চলে গেল। ইলহাম চৌধুরী হতাশ চোখে ছেলে যাওয়ার পানে তাকিয়ে আছে। রাত 10টা বাজে। কে জানি কল দিছে। রিংটোনের আওয়াজ কানে চেপে শুয়ে আছি, কিন্তু চোখ খুলে কল ধরতে ইচ্ছা করছে না। বারবার কল বেজেই যাচ্ছে। এইবার ঘুম ঘুম চোখে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে কল রিসিভ করলো। ওই পাশ থেকে আদনান। কিরে বেটা, হুট করে দেশে ফিরলি, জানালিও না। সজল, তোরে কি জানাবো, তুই তো সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে বিজি থাকিস, তাই আর তোর রোমান্টিক সময় ডিস্টার্ব করলাম না। যা বেটা, আমার আবার গার্লফ্রেন্ড? কেউ ঘাস দেয় না মেয়েরা আমাকে দেখে মুখ ফিরিয়ে হাঁটা শুরু করে। তুই তো গরু, মেয়েরা জানে না তাই ঘাস দেয় না, সবাই মনে করে তুই গাধা। শালা, আমি গরু, তুই কি তাহলে গরুর বন্ধু গরু? বলে হাসা শুরু করলো সজল। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে 10 মিনিট পর বের হচ্ছি। আদনান আয়, আমরা সবাই তালগাছের নিচে বসে আছি।